হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আয়েশা বই নিয়ে এসে মাটির পাশে বসল। ততক্ষণে মাহিদ মাটিকে একটা ম্যাথ করতে দিল। মাটি খাতা কলম বের করে বসে বসে বার এদিক ওদিক তাকাচ্ছে আর কলম কামড়াচ্ছে। মাহিদ ভ্রু কুঁচকে বলে উঠল, কি সমস্যা মাটি, কি করতে বলেছি তোমাকে? মাটি অসহায় ফেস বানিয়ে বলল, আমি গণিতের গও বুঝি না, আর আপনি আমাকে কি করতে দিয়েছেন? মাহিদ ভ্রু কুঁচকে বলে উঠল, তখন যখন জিজ্ঞেস করলাম এইগুলো পারো কি না, তখন বললা কেন এই মাটি পারে না, এমন কিছুই নেই, খালি বড় কথা, কাজের বেলায় ঠনঠন। খাতা কলম এদিকে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। মটি মনে মনে বলতে লাগলো, আমাকে পড়ানোর শখ একেবারে মিটিয়ে দিব, এমন জ্বালান জ্বালাবো, নেক্সট টাইম আমাকে পড়াতে গেলে দুইবার ভাববে মিস্টার মাহিদ। মাহিদ ভ্রু কুঁচকে মাটির দিকে তাকিয়ে বলে উঠল, মাটি বি সিরিয়াস, এদিকে ফোকাস করো। মাটি তারপর মাহিদের দিকে মনোযোগ দিল। মাহিদ সুন্দর মতো ম্যাথটা বুঝিয়ে দিল। মাহিদ যখন সুন্দর করে পড়াচ্ছিল তখন মাটি মাহিদকে ভালো মতো খেয়াল করল। মনোযোগ দিয়ে মাহিদের কথা বলার ভঙ্গি, স্টাইল দেখে মাটির কিশোরী মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগল। মাটির ধ্যান ভাঙল মাহিদের ধমকে। মাহিদ বলতে লাগলো, এই মেয়ে, এতক্ষণ যাবত যা বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছ কিছু, নাকি হুদাই তাকিয়েছিলে? আয়েশা আর মাটি মাথা নাড়িয়ে সায় জানালো। তারপর মাহিদ ওদেরকে কিছু ম্যাথ করতে দিয়ে নিচে চলে গেল। এদিকে কমরে ওডোনা গুজে রান্নাঘরে রুটি ভাজতে ব্যস্ত মেঘা। গরমে চুলার তাপে ঘেমে একাকার। তখনই মেহমিদ সিঁড়ি বেয়ে আসার সময় মেঘাকে রান্নাঘরে দেখে মেহমিদের রাগে চোয়াল শক্ত হয়ে গেল। মেহমিদ চিৎকার করে বলে উঠল, আম্মা আম্মা। মেহমিদের চিৎকারে মেঘা রান্নাঘর থেকে ছুটে এলো। মেঘা চিন্তিত সুরে বলে উঠল, কিছু লাগবে মেহমিদ ভাই? মেহমিদ ঝাড়ি মেরে বলে উঠল, চুপ, একদম চুপ, বারণ করেছি না তোমায় রান্নাঘরে আসতে? কেন এসেছ? মেহমিদের ঝাড়ি খেয়ে মেঘা চুপসে গেল। তখনই শায়লা বেগম, মোশারফ হোসেন, রাহিমা বেগম সকলে উঠানে এসে উপস্থিত। শায়লা বেগম বলে উঠলেন, কি হয়েছে মেহমিদ, এভাবে চিৎকার শুরু করেছিস কেন? মেহমিদ রেগে বলে উঠল, মেঘা রান্নাঘরে কেন? আজকে ওর উপর দিয়ে কি গেছে সেটা তোমরা জানো না? বাসায় কি কাজের লোকের অভাব, রান্না করার জন্য আর কোনো লোক নেই? মাহিদ বলে উঠল, ঠিকই তো মেঘা, তুমি রান্নাঘরে কি করছো? সামনে না তোমার ইয়ার চেঞ্জ? তখনই মাহিদ খেয়াল করল বারান্দা রেলিংয়ে দাঁড়িয়ে আছে মাটি আর আয়েশা। মাহিদ চোখে ইশারা করে ভেতরে চলে যেতে আয়েশা আর মাটি মাফিদের ইশারায় রুমে চলে যায়। শায়লা বেগম রাহিমা বেগমের উদ্দেশ্য বলে উঠল, রাহিমা, আমি তোমাকে বলেছিলাম না যে রান্না বান্নার আমি করব? তখন বললে পাশের বাসার সাথীকে নিয়ে তুমি সবটা সামলে নিবে। এখন এসব কি? রাহিমা বেগম বিনা সংকোচে বলে উঠল, কি আবার? সাথীর ছেলে অসুস্থ, আমার কোমরে আজ ভীষণ ব্যথা ছিল বিকেল থেকে, তাই মেঘাকে বলেছি আজকে রান্নাটা ও করে নিতে। এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল শুনি? শায়লা বেগম, তা তুই আমাকে বলতে পারতি, আমি সবটা দেখে নিতাম। রাহিমা বেগম, বুঝলাম না, সামান্য রান্নাই তো। আর মেহমিদ, তোমার এত মেঘার জন্য দর্দ কিসের শুনি? মেঘার সাথে তোমার কিসের এত ঘনিষ্ঠতা, সত্যি করে বলতো। তুমি একটা জুয়ান পোলা, সে একটা যুবতী মেয়ে, আর তোমরা যা শুরু করেছ গ্রামের লোকেরা তাতে মন্দ বলতে শুরু করেছে। রাহিমা বেগমের কথায় সবাই থমথমে হয়ে গেল। মেঘার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেহমিদ রাগে চোখ মুখ লাল হয়ে গেল। রাহিমা বেগম কি মিন করে, কি ইঙ্গিত করতে চাইছে তা বুঝতে কারো বাকি নেই। শায়লা বেগম থমথমে কণ্ঠে বলে উঠল, মেহমিদের বাপ, তোমার না অফিসের জরুরি কোনো মিটিং আছে? আমরা কালকেই ঢাকায় ব্যাক করব। মেহমিদ, মাহিদ, তোমরা লাগেজ গুছিয়ে রেখো। মেহমিদ পেছন থেকে বলে উঠল, আমাদের সাথে মাটি আর মেঘাকে সাথে নিয়ে যাব। আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস। রাহিমা বেগম বললেই হলো, এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছি আমি, এখান থেকে এক পা ও যেতে দিব না আমি। শায়লা বেগম, মেহমিদ, অবুঝের মতো কথা বলো না, মাটির সামনে পরীক্ষা, ওর রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওদের পরীক্ষা শেষ হোক, তারপর এখন কিছু বলার দরকার নেই। এই বলে শায়লা বেগম চলে গেলেন। মেঘা কান্না করতে করতে রান্নাঘরে চলে গেল। মেহমিদ রান্নাঘর থেকে মেঘাকে হেঁচকা টান দিয়ে বের করে আনল। তারপর মেহমিদ বলে উঠল, রান্নাঘরে যাওয়া নিয়ে দেখলে না কত কি হলো, এরপর ও কেন রান্নাঘরে গেলে?
মেঘা রেগে গিয়ে বলে উঠল, হাত ছাড়ুন আমার মেহমিদ ভাই। কেন এমন করলেন? আমি আমার মতো ঠিক আছি। কেন দয়া দেখাতে আসেন? দেখলেন তো আমার নামে আপনার নামে কত সব অপবাদ উঠল। এবার দয়া করে আপনি আমার সামনে আসবেন না। আমি কোথাও যাব না। সাথে সাথে রাহিমা বেগম বললেন, মেঘা কোথাও যাবে না। ওইসব ঢাকা গিয়ে মেয়ে মানুষ কত কি করে। আর ঢাকা গেলে একই ছাদের তলায় দুটো বিয়ের উপযুক্ত মেয়ে মানুষ নিয়ে গেলে লোকে কত কি বলবে। চিক চিক চিক। মেঘা আর সহ্য না করতে পেরে ঘরের দিকে দিল দৌড়। পেছন থেকে মেহমিদের কণ্ঠ ভেসে আসছে। মেহমিদ বলছে, দরকার হলে বিয়ে করে মেঘাকে এখান থেকে তুলে নিয়ে যাব। দেখি কে ঠেকায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মেহমিদের এমন কথা মেঘার কানে ভেসে আসতেই থেমে গেল। মেঘা চমকে মেহমিদ এর দিকে তাকালো, দেখতে পেল মেহমিদ শান্ত দৃষ্টিতে উপরে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা সেই চোখে কি দেখল কে জানে, শরীরে এক অজানা কাঁপন ধরে গেল। এক মুহূর্ত দেরি না করে মেঘা নিজের ঘরে চলে গেল। এদিকে মাটির ভীষণ মন খারাপ। মাহিদ যে অঙ্ক করতে দিয়েছিল, মাটি সঠিকভাবে সবগুলো কমপ্লিট করে ফেলেছে। মাহিদ খাতা দেখে বলে উঠল, ভেরি গুড। আজকে এত স্বাস্থ্য লাগছে ম্যাডামকে। কি ব্যাপার, বড় হয়ে গেছেন নাকি? বলেই আর চোখে তাকালো মাটির দিকে। এদিকে আয়েশা ঘুমে ঢুলুঢুলু হয়ে ঝুলছে। মাহিদ ভাই আমি আসি বলে আয়েশা চলে গেল। মাটি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনাকে ও আজ স্বাস্থ্য লাগছে? আপনি ও কি বড় হয়ে গেছেন মাহিদ ভাই? মাহিদ কিঞ্চিত ভ্রু কুচকালো, তারপর বলে উঠল, এত কঠিন কথা বুঝি না। তোমার চোখে আমি ছোট ছিলাম কবে? মাটি সহজ করে বলছি, আপনারা কালকে চলে যাবেন না মাহিদ ভাই? মাহিদ চলে গেলেই ভালো, তোমায় কেউ জ্বালাবে না, পড়ার চাপ দিবে না, সবাই ভালো থাকবে। আর টেনশন নিও না, তোমার জন্য একটা টিচার রেখে দিয়ে যাব। তো আর মেট্রিক এ ফেইল করবে না। মাটি এবার রেগে বলে উঠল, না না না, আমি আপনার কাছেই পড়ব। আমি যে আপনার শাসনেই অভ্যস্ত, কি করে সেই বাজে অভ্যাস চেঞ্জ করি? আমি কিছু না, আমি আপনার সাথেই থাকব। মাটি বাচ্চামোর মতো আচরণ করতে করতে নিজেই জানে না সে কি বলে ফেলেছে। মাহিদ চোখ দুটো বড় বড় করে বলে উঠল, কি বললা? মাটি শুকনো একটা ধূপ গিলে বলল, আমারে ছাইডা যাইজেন না মাহিদ ভাই। মাহিদ চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলে উঠল, ঘরে যাও মাটি, তোমার পড়া শেষ, এখন ঘুমাতে যাও। মাটি মন খারাপ করে এক বুক দুঃখ নিয়ে বই ফেলে দৌড়ে চলে গেল। মাহিদ মাটির যাওয়ার পানে তাকিয়ে রইল। রাতে কেউ না খেয়েই ঘুমিয়ে পড়ল। শুধু ঘুম নেই মেহমিদের চোখে। সে কেন এমনটা বলল জানে না, রাগের বসে কি বলে ফেলেছে মেহমিদের হুঁশ ছিল না। মেহমিদ এত কিছু জানে, শুধু জানে যেভাবেই হোক এখান থেকে মেঘাকে যে করেই হোক নিয়ে যাবে, আপসে নয়তো চিনিয়ে। মজার ছলে তোকে সতীন বলে ডাকতাম, তুই যে সত্যিই আমার সতীন হয়ে যাবি এটা বুঝতে পারিনি কি? চৌকাঠের সামনে বরণডালা হাতে কথাটা বলল অভিসারিকা তার প্রিয় বান্ধবী দেবযানীর উদ্দেশ্যে। ওর চোখের সামনে নবদম্পতির রূপে দাঁড়িয়ে আছে ওর স্বামী আর প্রিয় বান্ধবী। ও কোনোদিনও ভাবতেই পারেনি ওর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুজন মানুষই ওকে জীবনের চরম আঘাতটা দেবে। বৌমা, ওদেরকে চৌকাঠ থেকেই চলে যেতে বলো। এই অনাচার আমি হতে দেব না। ঘি তাচ্ছিল্যভরা দৃষ্টিতে তাকালো সারিকা ওর স্বামী আবিরের দিকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ও। এমন কাজ করো কেন যে কাজের জন্য মাথা নিচু করে থাকতে হবে? আবির মাথা তুলে করুণ দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। 4 বছর ভালোবাসার পর 5 বছরের মাথায় 4টে হাত এক হয়েছিল ওদের। এখন বিয়ের বয়স 6 বছর। প্রায় 10 বছরের ভালোবাসাকে মাটিচাপা দিয়ে আজ দুটো হৃদয়ের বিচ্ছেদ ঘটল। আমায় ক্ষমা করো সারিকা, আমি নিরুপায়। আমি বুঝেছি জীবনে চলতে গেলে একটা সন্তানের খুব দরকার। হাসল সারিকা। ভাগ্যের কি করুণ পরিহাস, একটা সন্তানের জন্য নাকি 10 বছরের ভালোবাসা মিথ্যে হয়ে গেল। সারিকার চোখে এক ফোঁটাও জল এলো না। যেখানে বিচ্ছেদটাই চূড়ান্ত সেখানে অপাত্রে চোখের জল ফেলে কোনো লাভ নেই। ভালো করেছ, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের দুজনের সংসারে একটা ফুটফুটে সন্তান আসুক। দেবযানী সারিকার কাছে এসে ওর হাত ধরতে চাইল কিন্তু ও বাধা দিল। আমাকে ভুল বুঝিস না সারিকা, আমি তোর সংসার ভাঙতে চাইনি। আমি তোদেরকে একটা সন্তান দিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এমন কথা বলতে নেই দেবযানী, এখনো সংসারে প্রবেশই করলি না, তার আগেই চলে যাওয়ার কথা বলছিস? আজ আমি নিজে তোদের দুজনকে বরণ করে ঘরে তুলব। বাদ সাধল সারিকার শাশুড়িমা। ওর সামনে এসে দাঁড়ালেন উনি। এভাবে নিজের জায়গা ছেড়ে দিও না বৌমা, নিজের সংসার নিজের হাতে শেষ করে দিও না। সারিকা মৃদু হাসে শাশুড়িমার কথায়। সংসার তো অনেক আগেই ভেঙে গেছে মা, আপনার ছেলের জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছে, আমাকে বাধা দেবেন না।
রাগে গজগজ করতে করতে সারিকার শাশুড়ি মা মিসেস গায়ত্রী দেবী নিজের ঘরে চলে গেল। বসার ঘরে এখন শুধু দাঁড়িয়ে ওরা তিনজন আর আবিরের বোন অন্তরা। অন্তরা রান্নাঘর থেকে একটা থালায় দুধ আর একটা আলতার কৌটো আনত। অন্তরা অবাক নয়নে তাকালো সারিকার দিকে। এরকম করো না বৌদি, প্লিজ এরকম করো না গি। সারিকা হালকা শব্দ করে হাসল। তোমার নতুন বৌদি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছে, ওদেরকে বরণ করে ঘরে তুলতে হবে, তো তুমি একটু তাড়াতাড়ি ওগুলো আনো গু। অন্তরা একটা দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে চলে গেল। 2 মিনিটের মধ্যে একটা পাত্র নিয়ে ফিরে এলো ও সারিকা বরণডালা থেকে শঙ্খটা তুলে অন্তরার হাতে দিল, তারপর বরণ করল নিজের স্বামী আর বন্ধুরূপী সতীনকে। আয়, এই দুধে আলতার পা দিয়ে তোর সংসারে প্রবেশ করগু। সারিকা, বিশ্বাস করগু, তুই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস না, পায়ে ব্যথা হয়। তাড়াতাড়ি নিয়মগুলো শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নে গি। দেবযানী মাথা নিচু করে আলতার পাত্র পা দিয়ে বাড়ির ভিতরে ঢুকল, পিছন পিছন ঢুকল আবিরও। তোমার সাথে আমার কথা আছে সারিকা গু। নতুন বউ বাড়িতে এসেছে, আমার অনেক দায়িত্ব এখন। তোমার কথা পরে শুনব, আমি দেবযানীকে ওর ঘরটা দেখ। ওহ সরি, ও তো আগেও এই বাড়িতে এসেছে, কিছুই অজানা নয় ওর। আয় দেবযানী গু। সারিকা দেবযানীকে নিয়ে ঘরে গেল। তার আর আবিরের ঘরে কত রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি, ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে। বরটা যখন ছাড়তে পেরেছে তখন ঘরটা আর কি। আজ থেকে এটা তোর আর আবিরের ঘর, নিজের মতো সাজিয়ে নিস গু। কিন্তু সারিকা, এটা তো তোর ঘর। সারিকা তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো দেবযানীর দিকে। বরটা যখন তোকে দিতে পেরেছি, ঘরটা আর এমন কি। দেবযানী সারিকার হাতটা মুঠো করে ধরল। আমায় ক্ষমা করে দিস সারিকা, আমি আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাইনি, কিন্তু কবে কিভাবে যে আমি আবিরের প্রতি দুর্বল হয়ে গেলাম। সারিকা দেবযানীর হাতের উপর হাত রাখল। তোদের দুজনের প্রতি কোনো অভিযোগ নেই আমার, তোরা দুজনেই প্রাপ্তবয়স্ক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য ধন্যবাদ। দেবযানী খানিকটা অবাক হল। তুই এতটা নির্বাক হয়ে আছিস কি করে সারিকা? সারিকা দেবযানীর প্রশ্নটা এড়িয়ে গেল। আলমারি থেকে ওর একটা নতুন শাড়ি বের করে দেবযানীর হাতে দিল। কাপড়টা পাল্টে আয়, এটা একদম নতুন শাড়ি, আবির আমাকে দিয়েছিল এবারের বিবাহবার্ষিকীতে গু। তুই তোর বিবাহবার্ষিকীর উপহারটা আমাকে দিয়ে দিচ্ছিস? এই উপহারটা যার কাছ থেকে পেয়েছিলাম তাকেও তো দিয়ে দিয়েছি। এইসব কথা বাদ দে, শাড়িটা পাল্টে আয়, আমি ততক্ষণে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিই গু। দেবযানী শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারিকা ওর কিছু জিনিস, প্রয়োজনীয় ডকুমেন্টস সব একটা ব্যাগে ভরে নিল। বালিশের তলা থেকে একটা কাগজ বের করে তাতে চোখ বুলালো ও এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা বুকের ভিতরে দলা পাকিয়ে উঠল। নিজের পেটের উপর হাত রাখল। তোর মা পৃথিবীর সব সুখ তোকে এনে দেবে, মা তোকে একাই বড় করবে, দেখে নিস। চোখের জলটা মুছে কাগজটা ব্যাগে ভরে নিল সারিকা। 6 বছর ধরে একটু একটু করে গড়ে তোলা ওর ঘরটার দিকে আর একবারও পিছু ফিরে তাকালো না। ব্যাগটা নিয়ে ত্যাগ করল নিজের ঘরটা। ব্যাগটা নিয়ে ননদ অন্তরার ঘরে এলো সারিকা। অন্তরা তখন ফোনে কথা বলছিল। বৌদিকে দেখে ফোনটা কান থেকে নামিয়ে বৌদির কাছে গেল ও। বৌদি, তুমি ব্যাগ নিয়ে এই ঘরে? সারিকা মুখে হাসি ফুটিয়ে এনে ব্যাগটা রাখল চেয়ারের উপর, তারপর বিছানায় বসল আরাম করে। তোমার নতুন বৌদি তো আজ থেকে ওই ঘরে থাকবে, তাই আমি ভাবছি কটা দিন তোমার ঘরে থাকব, তোমার কি কোনো অসুবিধা হবে? অন্তরা সারিকার পাশে বসে ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। নন্দকে এভাবে কাঁদতে দেখে সারিকার খুব খারাপ লাগল। মিষ্টি হেসে সে অন্তরার কাঁধে হাত রাখল। কাঁদছ কেন অন্তু? কেঁদো না, একটা কথা মনে রেখো, ভগবান যা করেন ভালোর জন্যই করেন গু। অন্তরা ছলছল চোখে তাকালো সারিকার দিকে। বলতে পারো বৌদি, ভগবান সব ভালো কেন তোমার সাথেই করেন? সারিকা মৃদু স্বরে হাসল। জানো অন্তু, কোনো শূন্যস্থান চিরকাল শূন্য থাকে না, পূরণ ঠিক হয়ে যায়। হয়তো কয়েক মাস পর আমার জীবনের এই শূন্যস্থানটাও পূরণ করে দেবেন ভগবান। অন্তরা বিস্মিত দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। কয়েক মাস? এটা কেন বললে তুমি বৌদি? সারিকা বিশ্বাসটা এখনই কাউকে জানাতে চায় না, তাই কথাটা এড়িয়ে যেতে চাইল ও। দুপুরের রান্না বসাতে হবে অন্তু, আমি এখন রান্নাঘরে যাই। অন্তরাকে যথাসাধ্য এড়িয়ে চলে গেল সারিকা। অন্তরাথ হয়ে বসে রইল। নতুন শাড়ি পরে দেবযানী বসে আছে বিছানায়, পাশেই বসে আছে ওর প্রিয় বন্ধুর প্রাক্তন স্বামী তথা নিজের বর্তমান স্বামী আবির। কেন তুমি আমার জীবনে এলে আবির? তোমার জন্য আজ আমার আর সারিকার বন্ধুত্ব ভেঙে যেতে বসেছে গি। আবির অবাক নয়নে তাকালো দেবযানীর দিকে।
সেদিন রাতে তোমার আর আমার মধ্যে যা হয়েছিল সেটা দুজনের ইচ্ছেতেই হয়েছিল দেবু, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করিনি। দেবযানী একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আবির দেবযানীর উদ্দেশ্যে বলল, 4 বছর ধরে চেষ্টা করছি একটা সন্তান নেওয়ার, কিন্তু তা সম্ভব হয়নি। ডক্টর তো বলেই দিয়েছেন সমস্যাটা সারিকার, এতগুলো বছরেও কোনো সুরাহা হয়নি এর। কিন্তু আমারও তো ইচ্ছে হয় বাবা ডাক শোনার। দেবযানী হতাশ স্বরে বলল, একটা বাচ্চা দত্তক নিলেই তো পারতে, আমার আর সারার মাঝে ঢোকার কি ছিল? সেদিন আমার জন্মদিনে তোমাকে ডাকাটাই আমার উচিত হয়নি। বাহ দেবযানী বাহ, এখন সব দোষ আমার হয়ে গেল। মনে রেখো, এক হাতে কিন্তু তালি বাজে না। ওদের কথার মাঝে দরজায় টোকা পড়ল। দেবযানী গিয়ে দরজাটা খুলে অন্তরাকে দেখতে পেল। বৌদি খেতে ডাকছে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়াল না অন্তরা, খাবার ঘরের উদ্দেশ্যে চলে গেল। সারিকা খাবারের প্লেট সাজাচ্ছিল। দেখেছ ওদের? তুমি বড্ড দয়ালু বৌদি, আর তোমার এই দয়ালু হওয়ার সুযোগ নিল তোমার ওই কালনাগিনী বন্ধু। অন্তরার মুখে নিজের প্রিয় বান্ধবীর নামে এরকম একটা সম্বোধন শুনে খুব খারাপ লাগলো ওর। যতই হোক 20 বছরের সম্পর্ক ওদের দুজনের। এরকমভাবে বলতে নেই অন্তু, তোমার নতুন বৌদি শুনলে কষ্ট পাবে। শোনো বৌদি, আবার একটাই বৌদি, আর সেটা তুমি, কোনো নতুন বৌদি চাই না আমার। সারিকার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সব কি আর আমাদের চাওয়াতে হয় অন্তু? যা ঘটার ঘটে গেছে, এবার সেটাকে মেনে নেওয়াই বুদ্ধিমত্তার কাজ। অন্তরা সারিকার পাশে গিয়ে দাঁড়াল। ওরকম বুদ্ধিমত্তা আমার চাই না, বোকা থাকলে যদি তোমাকে আমি পাই তাহলে আমি বোকাই থাকতে চাই। সারিকা অন্তরার মাথায় হাত বুলিয়ে দিল। সামনের মাসে তোমার বিয়ে, সেটাতে মন দাও। সংসারের এই জটিলতায় জড়িয়ে পড় না। দেবযানী এসে সারিকার পাশে দাঁড়াল। সারিকা আর চোখে দেখল, কিন্তু কোনো কথা বলল না। আমি তোকে হেল্প করি সারা। সারিকা দেবযানীর দিকে তাকিয়ে হাসল। কদিন পর তো তোকেই সব করতে হবে, এই কটা দিন একটু জেনে বুঝে নে সব কিছু। আমি কি এই বাড়িতে নতুন নাকি? হ্যাঁ, বউ হিসাবে তুই নতুন। এক কাজ কর, মাকে গিয়ে ডেকে আনগি। দেবযানী আমতা আমতা করে বলল, আমি গেলে যদি উনি রেগে যান? উনি তোর শাশুড়ি মা, আর শাশুড়ি মায়ের খেয়াল রাখা, যত্ন করে চলাটাই আদর্শ বৌমার দায়িত্ব। দেবযানী ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দেবযানী যেতেই আবির এলো রান্নাঘরে। অন্তরাকে দেখে খানিকটা বিরক্ত হল। অন্তু, আমার ঘর থেকে আমার চশমাটা এনে দে তো। আমি পারবো না। সারিকা আবিরের কাছে এগিয়ে এসে ওর হাতে চশমার বক্সটা দিল। ঘরে নয়, এটা তুমি বসার ঘরে ফেলে এসেছিলে। আবিরের পরিকল্পনা সফল হল না। সারিকার সাথে কথা বলার সুযোগ সে কখনোই পাচ্ছে না। সারিকা আবিরের সামনের চেয়ারটা টানল। খেতে বসো। 2টোর সময় তোমার একটা ওষুধ আছে, না হলে দেরি হয়ে যাবে। আবির নির্বাক হয়ে চেয়ে রইল সারিকার দিকে, যে নিজের জীবনসঙ্গীকে অন্য কারোর হতে দেখেও নির্লিপ্ত হয়ে হাসিমুখে সবার খেয়াল রেখে চলেছে, যেটা ও প্রায় 6 বছর ধরেই করে আসছে।